পরের সিনে জিয়াওজিন তার ঘরে ফিরে গেলে লিয়ান তার জন্য বেশ কয়েকটা দাসী পাঠায় যাতে সে ওই দাসীদের মধ্যে একজনকে বেছে নিয়ে তার সাথে রাত কাটায়। কিন্তু জিয়াওজিন তো এটা করবে না, তাই তার সৈন্য ওই দাসীগুলোকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর সে জিয়াওজিনকে বলে যদি এভাবেই চলতে থাকে তাহলে আপনার আসল রূপ সবার কাছে প্রকাশ পেয়ে যাবে। তখন জিয়াওজিন তাকে জানায় অলরেডি লিয়ান এটা জানে। অন্যদিকে ক্যালিস্তাকে দেখি তার কাছে রাত কাটানোর জন্য আবার ওই যুবকটি এসেছিল এবং তারা দুজন মিলে এবার আরো একটা ফন্দি আটে। অন্যদিকে সম্রাটের সাথে অনেকগুলো দাসী রাত কাটানোর জন্য এসেছিল, কিন্তু আবারও সম্রাটের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। এটা দেখে দাসীরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাজা আবারও অসুস্থ হয়ে পড়ে। তখন তার সৈন্যকে সে জিজ্ঞাসা করে রাজকীয় ডাক্তার তার এই অসুখের ব্যাপারে কি বলেছে। তার সৈন্য তাকে জানায় এটা কোনো বড় অসুখ নয়। রাজকীয় ডাক্তার তাকে কিছু ওষুধ দিয়েছে যেগুলো খেলে সে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিন্তু সম্রাট তার এরকম কথা শুনে রেগে যায় আর তাকে বলে তাদেরকে বলো 3 দিনের মধ্যে এটা খুঁজে বের করতে যে আমার কি হয়েছে। পরের সিনে কিছু দাসীদেরকে কথা বলতে দেখি। তারা বাহিরের তুষারপাত দেখে কথা বলছিল। তারা বলছিল গত 60 বছরের মধ্যে তারা এরকম কোনো আবহাওয়া এই প্রাসাদে দেখতে পায়নি। এই প্রথম তারা তুষারপাত দেখতে পাচ্ছে। এটা তাদের কাছে বেশ অদ্ভুত মনে হচ্ছে। পরের দিন সকালে সম্রাটের দরবারে অনেক লোকজন অভিযোগ জানাতে আসে। তারা বলে গত রাতে এত বেশি তুষারপাত হয়েছে যে তাদের সব ফসল নষ্ট হয়ে গিয়েছে আর সবার অনেক ক্ষতি হয়েছে। বরফের নিচে সবকিছু ঢাকা পড়ে গিয়েছে আর তারা মনে করছে এই সবকিছু হয়েছে অশুভ রানীর কারণে। এটা শুনে সম্রাট তাদের উপরে রেগে যায়। তখন এই রাজ্যের গণক রাজার সামনে আসে আর তাকে জানায় সে গতকাল রাতে একটুও ঘুমায়নি, বরং সারা রাত ধরে সে গণনা করে একটা জিনিস জানতে পেরেছে। আর রাজাকে সে ওইটা দেখায় যেখানে লেখা ছিল একজন নারী ঘাতক এই রাজ্যকে ধ্বংস করছে এবং তার কারণেই দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। এখন তাদের এসব কথা শুনে রাজা তো বুঝতে পেরেছিল তারা লিয়ানের উপরে দোষ চাপাতে চাইছে, তাই রাজা তাদের উপরে এবার রেগে যায়। তখন গণক তাকে বলতে চাইছিল এই অশুভ নারীর নাম। ঠিক তখনই সেখানে পেছন থেকে লিয়ান চলে আসে আর তাদেরকে বলে সেই অশুভ নারী হলো আমি, তাই না? তখন রাজা তার পক্ষ নিয়ে তাকে বলে লিয়ান তুমি তাদের কথায় কান দিও না, এইসব ঐশ্বরিক শাস্তির কথা অযৌক্তিক। তখন মন্ত্রী রাজাকে অনুরোধ করতে থাকে আর তাকে বলে আমরা কখনোই এসব গুজব ছড়াবো না, আমাদেরকে বিশ্বাস করুন এই মহিলা সত্যি একজন জাদুকরী মহিলা যারা রাজ্যের বিপর্যয় ডেকে আনে। তার সাথে সঙ্গ দিয়ে বাকিরাও রাজাকে একই কথা বলতে থাকে, কিন্তু রাজা তাদের কোনো কথাই শোনে না। তখন ক্যালিস্তাও রাজাকে বলে যখন থেকে লিয়ান এখানে এসেছে তখন থেকে হেরেমে অশান্তি চলছে। এখন দরবারের সবাই মিলে রাজার কাছে অনুরোধ করতে শুরু করে যাতে সে তাদের কথা মেনে নেয়। মন্ত্রী রাজাকে বোঝাতে থাকে অন্য দেশ তাদের দেশের দিকে তাকিয়ে আছে, যদি তারা সঠিক সময় মতো এই মেয়েকে শাস্তি না দেয় তাহলে অন্য দেশ তাদের দেশ দখল করে ফেলবে এবং তাদের রাজ্যের অনেক ক্ষতি হবে। সেজন্য সে লিয়ানকে পুড়িয়ে ফেলার কথা বলে। এটা শুনেই রাজা তো অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তোমার সাহস কি করে হলো আমার হুকুম ছাড়া আমার রাজকীয় রানীকে এ ধরনের কথা বলার। তখন মন্ত্রী সহ সেখানকার সবাই সম্রাটের কাছে ক্ষমা চায় আর লিয়ান মনে মনে বলতে থাকে আমি দেখতে চাই তুমি আমাকে এদের হাত থেকে কিভাবে রক্ষা করো। এদিকে মন্ত্রী সহ সেখানকার সবাই এখন লিয়ানের বিরুদ্ধে কথা বলতে শুরু করে আর রাজাকে অমান্য করে প্রতিবাদ করে বলতে থাকে তারা সবাই লিয়ানের মৃত্যুদণ্ড চায়। এখন মহলের সবাই রাজার বিরুদ্ধে চলে যায়, তাই রাজার এখন তাদের কথা মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। তখন ক্যালিস্তা তাদেরকে হুকুম দেয় যাতে এখনই লিয়ানকে বাহিরে নিয়ে গিয়ে বেঁধে ফেলা হয়। বাহিরে আসার পরে রাজা চিৎকার করে তাদেরকে থামতে বললেও তারা থামছিল না আর লিয়ানকে তো সেখানে বেঁধে ফেলা হয়। এরপর তাকে পোড়ানোর জন্য তার চারপাশে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তখন লিয়ান প্রার্থনা করতে থাকে আর সবার সামনে জোরে জোরে বলতে থাকে যদি সে নিষ্পাপ হয় তাহলে যেন প্রভুর পক্ষ থেকে তাকে বাঁচানোর জন্য কোনো একটি বার্তা পাঠানো হয়। অন্যদিকে জিয়াওজিন তাকে বাঁচাতে চাইছিল কিন্তু তার দাসীরা তাকে আটকায়। তখন সে তার সৈন্যকে আদেশ করে যাতে তার রাজ্য থেকে সৈন্য পাঠানো হয় এবং লিয়ানকে বাঁচিয়ে নেওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সম্রাটের কাছে কিছু সৈন্য আসে আর তাকে বলে রাজ্যের দক্ষিণ অঞ্চলে একটি ভূমিকম্প হয়েছে যার কারণে জেনারেল চুয়ের প্রাসাদ ধসে পড়েছে আর লোকেরা গুঞ্জন ছড়িয়েছে যে জেনারেলের পরিবারকে অন্যায়ভাবে মেরে ফেলার কারণে এই তুষারপাতটি শাস্তি হিসাবে নেমে এসেছে। এরপর প্রহরীরা সেখানে জেনারেলের পরিবারের আত্মার স্তূপ সেখানে নিয়ে আসে আর রাজাকে বলে এখন জনগণের মধ্যে অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব কিছু শুনতে শুনতে রাজা খেয়াল করে লিয়ান তো ওইদিকে পুড়ে যাচ্ছে, তাই সে হুকুম করে তাকে বাঁচানোর জন্য। কিন্তু হুট করেই সাথে সাথে চারিপাশ অন্ধকার হয়ে যায় আর কেউ কিছু সেখানে দেখতেই পাচ্ছিল না। একটু পরে যখন চারপাশে মশাল জ্বালানো হয় তখন রাজা দেখতে পায় লিয়ান
এখন অন্য পোশাকে আর অন্য রূপে আছে। এটা দেখে তারা সবাই তার উপরে আক্রমণ করতে যায়, কিন্তু রাজা বারণ করে। অন্যদিকে লিয়ানও নিজেকে সুন্দরভাবেই রক্ষা করে নিয়েছিল। তার এভাবে অস্ত্র চালানো দেখে ক্যালিস্তার ভয় পেয়ে যায়, আর তার মনে পড়ে যায় এই দক্ষতা তো জেনারেল চুয়ের ছিল। আর মন্ত্রীও তাকে দেখে অনেকটাই বুঝতে পারে, তাই সে তাকে জিজ্ঞাসা করে সে কে। তখন লিয়ান তাদেরকে বলে, কেন তোমরা আমাকে চিনতে পারছো না, নাকি তোমরা আমাকে ভুলে গিয়েছো? তোমাদের কি মনে নেই যে কিভাবে তোমরা জেনারেলের পরিবারকে বিষ দিয়েছিলে আর এরপরে তাদেরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিলে? সে সকলের সামনে সব ঘটনা খুলে বলে। এটা দেখে আশেপাশের জনগণও তখন বলাবলি করতে শুরু করে, জেনারেলের পরিবার তো অনেক ভালো ছিল এবং রাজার অনেক আনুগত্য ছিল, আর এভাবে তাদের উপর অন্যায় করা হয়েছে এবং তাদেরকে মেরে ফেলা হয়েছে, এজন্যই তো আমাদের উপরে এখন অভিশাপ নেমে আসছে। এখন রাজা তাদের সবাইকে চুপ করতে বলে আর লিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে? তুমি কি জেনারেল চু নাকি লিয়ান, নাকি তোমার ভেতরে কোনো আত্মা রয়েছে? তখন লিয়ান তাকে বলে, কেন আপনি আমার ভয় শুনে আমাকে চিনতে পারছেন না? আমি আপনার নিযুক্ত জেনারেল। তখনই মন্ত্রী তাকে বলে, তুমি এসব নাটক করা বন্ধ করো। এটা বলেই সে তাকে আক্রমণ করে, আর লিয়ানও এখন নিজেকে রক্ষা করার জন্য তার সাথে লড়াই করতে শুরু করে, আর এক পর্যায়ে সে মন্ত্রীকে হারিয়ে দেয়। এটা দেখে ক্যালিস্তা ভয় পেয়ে যায় আর রাজাকে অনুরোধ করতে থাকে যাতে সে লিয়ানকে মৃত্যুদণ্ড দেয়, কারণ যদি সে এটা না করে তাহলে তার বাবা মারা যাবে। আসলে এই মন্ত্রী ছিল ক্যালিস্তার বাবা। এখন রাজাও বিপদে পড়ে গিয়েছে, তাই সে তার প্রহরীদেরকে আদেশ করে লিয়ানকে মেরে ফেলার জন্য। কিন্তু তখনই লিয়ান আবারও নাটক করতে শুরু করে আর মহারাজকে লিয়ানের রূপে বলে, আজকে আপনি আমাকে আপনার ভালোবাসার প্রমাণ দিবেন। তখন রাজা আবারও তার উপর দুর্বল হয়ে পড়ে আর তাকে বলে, ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটা সুযোগ দাও আর একটা পণ্ডিতকে ডেকে পাঠাই যে তোমাকে রক্ষা করতে পারবে এবং এই সমস্যার সমাধান দিবে। তখনই আবার লিয়ান জেনারেল চুয়ের ভয়েসে তাকে বলে, পণ্ডিতকে ডেকে কি হবে, আমি তো তার মৃত্যুদণ্ড চাই। এটা বলেই সে তাকে মেরে ফেলে আর রাজাকে বলে, আমার পুরো পরিবার আপনার অনুগত ছিল, কিন্তু সে কি করেছে, তার নিজের ভাইয়ের পুরো পরিবারকে ষড়যন্ত্র করে হত্যা করেছে। আসলে লিয়ান তাদের সবাইকে বোঝাচ্ছিল যে তার ভেতরে জেনারেল চুয়ের আত্মা এসেছে। তাই এখন সম্রাটও চিৎকার করে বলতে থাকে, তুমি আমার প্রিয় পত্নীর গা থেকে নেমে যাও। কিন্তু তখন সে সম্রাটকে বলে, আমি আবারও ফিরে আসব, যতদিন না আমার পুরো পরিবার হত্যার প্রতিশোধ নেওয়া শেষ হচ্ছে। এটা বলে সে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তখন সম্রাট তার কাছে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর সে ঠিক আছে কিনা এটা জিজ্ঞাসা করতে শুরু করে। কিন্তু ক্যালিস্তা তো অনেক বেশি রেগে যায়, কারণ সে তার বাবাকে মেরে ফেলেছিল। তাই সে একটা চাকু দিয়ে লিয়ানকে আঘাত করতে যায়। ঠিক তখনই তার সামনে জিয়াওজিন চলে আসে আর ওই চাকুটা জিয়াওজিনের পেটে ঢুকে যায়। তখন লিয়ান মনে মনে বলতে থাকে, তুমি এটা কেন করলে? কিন্তু লিয়ান তাদের সামনে সবকিছু প্রকাশ করতে পারছিল না। এরপরে ক্যালিস্তা আবারও লিয়ানকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এসব কিছু দেখে সম্রাট তার উপরে রেগে যায় আর প্রহরীদেরকে বলে তাকে ঠান্ডা ঘরে নিয়ে গিয়ে বন্দি করে রাখতে। পরের সিনে লিয়ান এবং তার দাসীকে বসে থাকতে দেখি। তার দাসী তার আঘাতের উপর মেডিসিন লাগাচ্ছিল আর তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করছিল। তখন লিয়ান তাকে বলে, সে যদি এরকম অশুভ আর শুভর নাটক না করত তাহলে সে কখনোই জয়ী হতে পারত না। সম্রাট হোক বা সাধারণ মানুষ, সবাই এখানে শুভ এবং অশুভ মেনে চলে, তাই তাদের সাথে কৌশলে কাজ করতে হবে। অন্যদিকে ক্যালিস্তাকে দেখি, তার অবস্থা এখন অনেক খারাপ। তার সাথে সম্রাট কথা বলতে এসেছিল এবং তাকে বলছিল জনগণ অনেক ক্ষিপ্ত হয়ে গিয়েছে, তাই তাকে না মারা পর্যন্ত জনগণ থামবে না। সে অলরেডি তার পরিবারকে মেরে ফেলেছে, এখন শুধুমাত্র সে বেঁচে আছে। সম্রাট তাকে বাঁচিয়ে রেখেছে এটা মনে করে, কারণ ক্যালিস্তা তার অনেক সেবা করেছে। এসব কথা শুনে ক্যালিস্তা অনেক বেশি রেগে যায় আর সম্রাটকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এমনকি সে তো তাকে বলতে থাকে সে এই রাজ্যের সম্রাট হওয়ার যোগ্য নয়, তার কারণে এই রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে। এটা শুনে সম্রাটও তার উপরে অনেক বেশি রেগে যায়। কিন্তু এরপরেও ক্যালিস্তা চুপ করে থাকে না আর রাজাকে উল্টোপাল্টা কথা বলতেই থাকে। এসব কিছু শুনতে শুনতে রাজা তার উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে মেরে ফেলার জন্য একটা ওড়না দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে। ঠিক তখনই সেখানকার সকল আলো নিভে যায়। যখন প্রহরীরা আলো জ্বালিয়ে সেখানে আসে তখন অলরেডি ক্যালিস্তা সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। তখন সম্রাট প্রহরীদেরকে হুকুম দেয় ক্যালিস্তাকে খুঁজে বের করে আনার জন্য এবং তাকে যারা সাহায্য করেছে তাদেরকে সাথে সাথে হত্যা করার জন্য। পরের সিনে ক্যালিস্তা আর সেই ছেলেটিকে আবারও দেখি। এটা আসলে সম্রাটের ছোট ভাই ছিল আর সে নিজে ক্যালিস্তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। এখন ক্যালিস্তা আর সে দুজন মিলে বসে আলোচনা করছিল যে জেনারেল চু আর লিয়ান একই ব্যক্তি কিনা।
তখন ক্যালিস্তা তাকে বলে, যখন সবাই মারা গিয়েছিল তখন আমি নিজে সব লাশ গুনেছিলাম, সেখানে একটা লাশও কম ছিল না। আর জেনারেল চু এর হাতের সেই ব্রেসলেটটা তো তার হাতেই ছিল, তাহলে কিভাবে সে বেঁচে থাকতে পারে? তখন সম্রাটের ভাই তাকে বলে, ঠিক আছে সেখানে সবাই ছিল, কিন্তু আমার মনে হচ্ছে ওই দিন জেনারেল চু মারা যায়নি, বরং তার বদলে কেউ বলি হয়েছিল। এর মানে সে সন্দেহ করছে যে জেনারেল চু এর জায়গায় কেউ একজন তার হয়ে জীবন দিয়েছিল। পরের সিনে লিয়ানকে দেখি, সে তার অতীতের ওই দিনের কথা ভাবছিল যেদিন তাকে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছিল। সেদিন যখন সে মারা যাচ্ছিল তখনই একজন দাসী তার কাছে আসে এবং তার হাতের ব্রেসলেট খুলে নিয়ে তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে, আর তাকে বলে সে তার হয়ে জীবন দিবে যাতে শত্রুরা তাকে খুঁজে বের করতে না পারে। সে এসব কিছু ভেবে অনেক কষ্ট পাচ্ছিল। ঠিক তখনই সেখানে জিয়াওজিং চলে আসে আর তাকে বলে, তুমি অনেক নিষ্ঠুর বোন, তোমার জন্য আমাকে ছুরির আঘাত করা হয়েছে, অথচ তুমি একবারও আমাকে দেখতে যাওনি। তখন লিয়ান তাকে বলে, তুমি যদি আমাকে বাঁচাতে নাও আসতে তবুও আমি নিজেকে রক্ষা করতে পারতাম। তুমি আমাকে সত্যি করে বলো, তুমি এখানে এখনো কেন রয়েছো? তখন জিয়াওজিন তাকে বলে, সে এখানে রয়েছে কারণ সে এই রাজ্যের পতন দেখতে চায় এবং এই রাজ্যকে সে দখল করতে চায়। তখন লিয়ান তাকে বলে, এটা তার রাজ্য, তাই সে যেন তার জায়গায় ফিরে যায় এবং লিয়ান নিজের জায়গাতেই রয়েছে। দুজন আলাদা পথের মানুষ কখনোই এক হতে পারে না, তাই তুমি আর ভবিষ্যতে আমার কাছে এসো না। এটা বলেই সে ওখান থেকে উঠে চলে যায়। কিন্তু জিয়াওজিন মনে মনে ভাবতে থাকে, যদিও আমাদের পথ আলাদা কিন্তু গন্তব্য একই হতে পারে। রাত্রেবেলা সম্রাট নেশাগ্রস্ত অবস্থায় লিয়ানের কাছে আসে আর তাকে তার ভালোবাসার কথা বলতে শুরু করে। তখন লিয়ানও তাকে বলে সেও তাকে এই কয়দিন অনেক মিস করেছে। এটা বলেই যখন সম্রাট তার কাছে আসতে চায় তখন লিয়ান তাকে বলে সে এখনো অসুস্থ, তাই সে তার কাছে আসতে পারবে না। এরপর সম্রাট মাতাল অবস্থায় সেখানেই ঘুমিয়ে যায়। সকালে যখন প্রহরীরা তাকে দরবারে যাওয়ার জন্য ডাকতে আসে তখন সম্রাট তার ঘুমের কারণে সেখানে যেতে চায় না। আর এভাবে সে দিন দিন রাজ্যের প্রতি খুবই অবহেলা করতে শুরু করে। সে বিভিন্ন মেয়ের সাথে রাত কাটাতে চায়, কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যেত, তার নাক দিয়েও রক্ত পড়তো। অন্যদিকে দরবারে মন্ত্রী এবং অন্যান্য সৈন্যরা তার জন্য অপেক্ষা করতে করতে ফিরে যেত। বেশ কিছুদিন এভাবে কেটে যাওয়ার পরে সম্রাট এত বেশি অসুস্থ হয়ে যায় যে কোনো ডাক্তারই তার কোনো অসুখ ধরতে পারছিল না। আসলে এই সব কিছু তার সাথে ওই পোকার কারণে হয়েছিল, যে পোকাটা লিয়ান তার ডাক্তারের কাছ থেকে নিয়ে সম্রাটকে দিয়েছিল। ওটা এমন একটা পোকা ছিল যে সে যদি বেশি দিন লিয়ানের কাছে না থাকে তাহলে তার ভেতরে অসহ্য যন্ত্রণা হতে শুরু করবে, যেন সে আগুনে পুড়ে মারা যাচ্ছে। আর ওই পোকাটা ধীরে ধীরে তার ভেতরের সবকিছু খেয়ে ফেলবে। এভাবে যদি 1.5 বছরের মতো হয়ে যায় তাহলে সম্রাট মারা যাবে। এখন রাজা মনে করছিল হয়তো ক্যালিস্তাই তার উপরে কোনো জাদু মন্ত্র করেছে, যার কারণে তার এই অবস্থা হয়েছে। তখন লিয়ানও একটা সুযোগ পেয়ে যায় আর সে তার পাশে বসে তাকে সুন্দরভাবে বলতে থাকে তার সন্দেহ আছে যে ক্যালিস্তাকে তার ছোট ভাই তার মহলে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছে। এটা শুনে তো রাজা অবাক হয়ে যায় আর প্রহরীদেরকে আদেশ করে যাতে তারা তার ছোট ভাইয়ের প্রাসাদ ঘিরে রাখে। সম্রাট যখন সেখানে যায় তখন প্রহরীরা তাকে জানায় তারা সেখানে পৌঁছানোর আগেই মহল ফাঁকা হয়ে গিয়েছিল। এটা শুনে সে বুঝতে পারে যে ক্যালিস্তাকে তার ছোট ভাই লুকিয়ে রেখেছে আর সেও এখন তার সাথে উধাও হয়ে গিয়েছে। তাই সে প্রহরীদেরকে আদেশ করে যেখান থেকেই হোক তাদেরকে খুঁজে বের করে আনতে। অন্যদিকে লিয়ান গাড়ির ভেতরে বসে এসব কিছু দেখছিল। তার পাশে জিয়াওজিনও বসেছিল। সে এক নজরে লিয়ানের দিকে তাকিয়েছিল। তখন লিয়ান তাকে বলে, তোমাকে আমি চলে যেতে বলেছিলাম, তুমি আমার কথা শুনলে না তাই না? এটা শুনে জিয়ানজিন তাকে বলে, তুমি আমাকে সব বলো, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু তোমাকে ছেড়ে যাওয়ার কথা বললে আমি এটা শুনতে পারবো না। এটা বলে সে তার হাত ধরে। পরের সিনে প্রহরীরা সম্রাটের কাছে খোঁজ নিয়ে আসে যে তার ভাই এবং ক্যালিস্তা দক্ষিণ অঞ্চলে পালিয়ে গেছে। এছাড়াও তারা সম্রাটকে জানায় পাশের রাজ্যের লোকেরা তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের রাজ্যে আক্রমণ করতে যাচ্ছে। আর যেহেতু তাদের রাজ্যের অবস্থা অনেক খারাপ তাই এখন গরিব দুঃখী মানুষদের তাদেরকে দান করতে হবে, যার কারণে রাজ্যের জাতীয় কোষাগার তাদেরকে খুলে দিতে হবে। এটা শুনে রাজা নিষেধ করে আর তাকে বলে এখন রাজ্যের এই হাল, তার উপরে অন্য রাজ্যের লোকেরা আক্রমণ করতে যাচ্ছে, এখন এটা করলে চলবে না, তাহলে ভবিষ্যতে আরো বেশি সংকটে পড়তে হবে। তখন লিয়ান তাকে বলে, মহারাজ পণ্ডিত ঠিক কথাই বলছে, আমাদের জাতীয় কোষাগার খুলে দেওয়া উচিত এবং যেসব গরিব দুঃখী মানুষ রয়েছে তাদেরকে দান দেওয়া উচিত এখন। এটা শুনে মহারাজ সঠিক সিদ্ধান্ত নিতে পারছিল না। তখন লিয়ান তাদেরকে বলে, যেহেতু সম্রাট এখন অসুস্থ তাই তার হয়ে সকল সিদ্ধান্ত এখন আমি নিব। এটা শুনে সম্রাটও রাজি হয়ে যায় আর তাদেরকে বলে, ঠিক আছে লিয়ান যা বলে এখন থেকে তোমরা তাই করো। পরের সিনে মহারাজ আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। ঠিক তখনই তার কাছে তার প্রহরী ছুটে আসে আর তাকে জানায় তার ছোট ভাই তার সৈন্য এবং দলবল নিয়ে এখানে চলে
চলে এসেছে। সে তাদের রাজ্য দখল করতে চাইছে এবং তার সৈন্যদের নেতৃত্ব দিতে চাইছে। এটা শুনে রাজা রেগে যায় এবং দ্রুত সেখানে ছুটে আসে আর তাকে বলে, তুমি আমার ভাই হয়ে আমার সাথে কিভাবে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে? তখন সে তাকে বলে, আমি আপনার সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করতে চাইনি, আমি তো আপনার জীবনও নিতে চাইনি। যে আপনার জীবন নিতে চায় সে আপনার পাশেই রয়েছে, তার কারণেই আমরা আজকে এখানে এসেছি। এটা শুনে সম্রাট তো অনেক বেশি অবাক হয়ে যায় আর সে লিয়ানের দিকে তাকিয়ে থাকে। তখন ক্যালিস্তা তাকে জানায় এটা হলো জেনারেল চু। এটা শুনে তো সম্রাট বিশ্বাসই করতে চাইছিল না আর সে বলছিল এটা কিভাবে সম্ভব, তারা সবাই তো মারা গিয়েছিল। তখন লিয়ান তাকে সব সত্যি কথা খুলে বলে আর তাকে বলে কে তাকে কিভাবে বাঁচিয়েছিল। তখন সম্রাট তাকে বলে, তাহলে তুমি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছো? এটা শুনে লিয়ান তাকে বলে, শুধু তোমার উপরে নয়, এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ছিল তাদের সবার উপরে। তখন ক্যালিস্তা তাকে বলে, তাহলে দেরি করছো কেন, এখনই সম্রাটকে মেরে ফেলো। এটা শুনে লিয়ান তাকে বলে, রাজাকে যদি আমি মেরে ফেলতে চাইতাম তাহলে তো অনেক আগেই মেরে ফেলতে পারতাম, কিন্তু সে আমার পরিবারের 126 জন মানুষকে মেরেছে। তার রাজ্যকে রক্ষা করার জন্য আমরা যুদ্ধ করেছি, অথচ ফিরে আসার পরে সে আমাদের খাবারে বিষ মিশিয়েছে, এরপর প্রাসাদে আগুন জ্বালিয়ে দিয়েছে যাতে আমরা কেউ বেঁচে ফিরতে না পারি। তাদের সবার খাবারে বিষ দেওয়ার কারণে তারা আগুনে পুড়ে যাচ্ছিল কিন্তু কিছু বলতে পারছিল না। তখন আমি তাদের চোখের দিকে তাকিয়েছিলাম, তারা কিভাবে ছটফট করছিল, তাদের জ্ঞান তখনও ছিল কিন্তু তারা চিৎকার করে বলতে পারছিল না। এই এত যন্ত্রণা দেখার পরে আমি রাজাকে কিভাবে এত সহজ মৃত্যু দিতাম, তাই আমি চেয়েছিলাম যদি প্রতিশোধ নিতেই হয় তাহলে প্রতিশোধ নেওয়ার মতোই নেব। ঠিক যেভাবে আমার পরিবারের মানুষগুলো ছটফট করে মারা গেছে, কষ্ট পেয়েছে, আমি রাজাকে ঠিক সেই রকম কষ্টই দিতে চেয়েছিলাম আর এখন সে ঠিক ওই কষ্টগুলোই পাচ্ছে। এটা শুনে সম্রাট বুঝতে পারে তার শরীর খারাপের যত লক্ষণ ছিল এই সবের জন্য লিয়ান দায়ী। এটা শুনে সম্রাট এখন লিয়ানকে মারতে চায় কিন্তু লিয়ান তার হাত ধরে ফেলে আর তাকে বলে, তোমাকে আমি এখনই মারবো না, তুমি আমার পরিবারের প্রত্যেকজনার একে একে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এরপরেই তুমি মারা যাবে আর ততদিন আমি সেটার জন্য অপেক্ষা করব। এটা বলেই সে সম্রাটকে তার দাসীর হাতে তুলে দেয়। এরপর সে তার কাজিনকে বলে এখন তার সাথে তার হিসাব মিলানোর সময় এসেছে। তখন ক্যালিস্তা তাকে বলে, তুমি কি মনে করছো আমি তোমাকে ভয় পাচ্ছি? এই পুরো মহল জুড়ে এখন আমাদের সৈন্য, তাই তুমি চাইলেও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরপর সম্রাটের ছোট ভাই লিয়ানকে একটা প্রস্তাব দেয় আর তাকে বলে, তুমি চাইলে আমাদের সাথে মিলে এই রাজ্য শাসন করতে পারো, তুমি সম্রাটকে আমাদের হাতে তুলে দাও আর বাহিরে ঘোষণা করো যে এখন থেকে এই রাজ্য আমি শাসন করব আর তুমি হবে আমার ইম্পেরিয়াল নোবেল কনসার্ট। এটা শুনে তো ক্যালিস্তা অবাক হয়ে যায় কিন্তু লিয়ান তখন তাকে বলে, আমি তো এই রাজ্যের সম্রাজ্ঞী হতে চাই। এটা শুনে ক্যালিস্তা তার উপরে রেগে যায় কিন্তু সম্রাটের ভাই এটাতে রাজি হয়ে যায়। এটা শুনে ক্যালিস্তা তাকে বলে, সে যদি সম্রাটকে জাদু করে মৃত্যুর দরজায় নিয়ে আসতে পারে তাহলে তোমার সাথেও সে এটা করতে পারবে, তাই আর দেরি না করে তুমি তাকে মেরে ফেলো। তখন লিয়ান তাকে বলে, এখনো দেখছি তোমার হিংসা আমার প্রতি একটুও কমেনি, আমি জানি তুমি সম্রাজ্ঞী হতে চাও কিন্তু তুমি এটার যোগ্য নও। এটা শুনে ক্যালিস্তা রেগে যায় আর সম্রাটের ভাইকে বলে, সে কেন এখনো এত দেরি করছে, সে কেন লিয়ানকে মেরে ফেলছে না, নাকি সেও তার সৌন্দর্য দেখে ভুলে গেল। তখন সম্রাটের ছোট ভাই তাকে বলে, আমি তো শুধুমাত্র এতক্ষণ মজা করছিলাম, সে কখনোই আমার ভবিষ্যৎ সম্রাজ্ঞী হতে পারে না। এরপর সে লিয়ানকে মেরে ফেলার আদেশ দেয় কিন্তু সৈন্যরা লিয়ানকে ধরার বদলে তাদেরকেই বন্দী করে। তখনই সেখানে জিয়াওজিং এবং মন্ত্রী সহ সবাই চলে আসে আর লিয়ানকে তারা সম্রাট বলে ডাকতে থাকে আর তাকে জানায় সবাইকে তারা পরাজিত করেছে। এটা দেখেই তো সম্রাটের ছোট ভাই আর ক্যালিস্তা রেগে যায় আর তাকে বলে, তুমি কি সম্রাট হতে চাও? কিভাবে একজন মহিলা সম্রাট হতে পারে? তখন লিয়ান তাদেরকে বলে, কেন হতে পারবে না, সম্রাট অসুস্থ হয়ে পড়েছে আর এই রাজ্য চালানোর মতো তার কোনো ক্ষমতা নেই, সম্রাটের ভাইও নিখোঁজ, এই অবস্থায় একমাত্র আমার উপরেই এই রাজ্যের ভার দেওয়া হয়েছে। তখন সম্রাটের ভাই তাকে বলে, এর মানে তুমি এতদিন সিংহাসন দখলের পরিকল্পনা করছিলে আর সেটা খুব ভালো মতোই তুমি করেছো। এটা শুনে লিয়ান তাকে বলে, পরিকল্পনা তো তোমরা করেছো, আমার পরিবারকে মেরে ফেলেছো, আমি এই মাটিতে জন্মগ্রহণ করেছি, এই দেশ আমার, এখানেই আমি বড় হয়েছি, আমার ভেতরে কোনো লোভ লালসা নেই, কারণ এটা আমার বাড়ি, তাই আমি এই রাজ্যে আবারও
প্রতিষ্ঠিত করব সুশিক্ষা আর শান্তি। পরের সিনে আমাদেরকে দেখানো হয় এখন লিয়ান এই রাজ্যের সম্রাট হয়ে গিয়েছে আর সে এই রাজ্য এখন খুব ভালো মতোই শাসন করছে। এরপর মন্ত্রী লিয়ানের কাছে খবর নিয়ে আসে যাতে বিকিউ রাজ্যের রাজাকে ফিরিয়ে দেওয়া হয়। এর মানে জিয়ানজিনকে তার রাজ্যের লোকেরা ফেরত চাইছিল। পরের সিনে জিয়ানজিনকে দেখি, সে লিয়ানের কাছে এসে তাকে বলে সে কেন তাকে তার রাজ্যে ফিরিয়ে দিচ্ছে। তখন লিয়ান তাকে জানায় কারণ তার বাবা এটার জন্য চাপ দিচ্ছে আর সে যদি এখন তার রাজ্যে ফিরে না যায় তাহলে সেই রাজ্যে তার জন্য আর কোনো জায়গা থাকবে না, কারণ তার ভাইয়েরা সিংহাসন দখলের জন্য কারাকারি করছে। তখন জিয়ানজিন তাকে বলে এসব কোনো বড় বিষয় না, আমার রাজ্য নিয়ে আমার আলাদা চিন্তা ভাবনা রয়েছে, কিন্তু বড় কথা হলো তুমি আমাকে সেখানে কেন পাঠিয়ে দিতে চাও? তোমার মনে কি আমার জন্য এখনো একটু জায়গাও হয়নি? এটা বলে সে লিয়ানকে তার দিকে ঘুরিয়ে বসায় আর তাকে বলে সে এখান থেকে যেতে চায় না, কিন্তু লিয়ান তাকে সেখান থেকে চলে যেতে বলে আর তাকে চুপ করিয়ে দেয়। জিয়ানজিন সেখান থেকে চলে যাওয়ার আগে লিয়ানের হাত ধরে। তখন লিয়ান তাকে বলে তুমি মনে করো না যে আমি সেই শয়তান সম্রাটের কাছে আর কখনো যাব, আমি তাকে আর কখনো স্পর্শ করতে দিব না। এটা বলে সে অন্যদিকে ঘুরে যায়। তখন জিয়ানজিন সেখান থেকে চলে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু তখনই সে বুঝতে পারে লিয়ানও হয়তো মনে মনে তাকে পছন্দ করে, তাই সে খুশি হয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে আর এখানেই তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই লিয়ানের মন্ত্রী তাকে বলছিল জিয়ানজিনকে তার রাজ্যে পাঠিয়ে দেওয়ার পরে তারা এটা ভাবতেও পারেনি যে এত বছর ধরে যার উপরে এত অত্যাচার করা হয়েছে সে তাদেরকে এত সহজে ক্ষমা করে দেবে এবং আমাদের রাজ্যে যে তারা আক্রমণ করার প্ল্যান করেছিল সেটিও বাতিল করে দেবে। এসব কিছু শুনে এখন লিয়ান মন্ত্রীকে আদেশ করে যাতে তারা একটি উদার উপহার প্রস্তুত করে জিয়ানজিনের কাছে পাঠিয়ে দেয়। এরপরে লিয়ানের দাসী এসে তাকে জানায় সম্রাট তাকে দেখা করার জন্য ডাকছে, তাই এখন লিয়ান তার সাথে দেখা করার জন্য তার রুমে যায়। তার অবস্থা এখন অনেক খারাপ ছিল। সম্রাট তাকে বলে তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার নিজের হাতে নিতে হবে। এরপর যখন লিয়ান তার কাছে যায় তখন সে তাকে প্রশ্ন করে লিয়ানকে এক মুহূর্তের জন্য তাকে ভালোবাসেনি। তখন লিয়ান তাকে জানায় তার মতো একটা শয়তানকে সে কিভাবে ভালোবাসতে পারে। তখন সম্রাট তাকে বলে যেহেতু আমি তোমাকে পাবো না তাই আমি তোমাকে কারোর হতেও দিব না। এটা বলে সে ছুরি বের করে তাকে মারতেই যাবে, তখন লিয়ান নিজেকে বাঁচিয়ে নেয় আর তার দাসী এসে সম্রাটের হাত থেকে ওই চাকুটা নিয়ে নেয়। তখন সম্রাট দাসীর মুখ থেকে জানতে পারে লিয়ান প্রেগনেন্ট। এটা জেনে সে ভাবছিল হয়তোবা এটা তার সন্তান, কিন্তু লিয়ান তাকে জানায় তার পেটের বাচ্চা মাত্র 1.5 মাস বয়স। এটা শুনে সম্রাট বুঝে যায় আর তাকে বলে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, আমি তোমাকে মেরে ফেলতে চাই। কিন্তু লিয়ান তাকে বলে এই বাচ্চা তোমার এতিম হবে, মানে এই বাচ্চা সম্রাটের পরিচয়ে জন্মগ্রহণ করবে আর ভবিষ্যতে এই রাজ্যের সম্রাট হবে। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। এদিকে সম্রাট তার উপরে ভীষণ রেগে যায় আর একটু পরেই রক্তবমি করতে করতে সে ওখানেই মারা যায়। অন্যদিকে ক্যালিস্তাকে দেখি, সে এখন বন্দী রয়েছে। তার মানসিক অবস্থা অনেক খারাপ। সম্রাজ্ঞী হওয়ার স্বপ্ন সে এতটাই গভীরভাবে দেখেছিল যে সে এখন পাগল হয়ে গিয়েছে। এরপর আমাদেরকে কয়েক মাস পরের সিন দেখানো হয়। আজকে লিয়ানের প্রসব ব্যথা উঠেছে, সে ব্যথায় ছটফট করছিল। অন্যদিকে যখনই জিয়ানজিন এই ব্যাপারটা জানতে পারে তখনই সে তার কাছে ছুটে আসে। তখন লিয়ান তাকে বলে সে এই অবস্থায় এখানে কেন এসেছে, সে যেন এখান থেকে চলে যায়, কিন্তু জিয়ানজিন তাকে বলে সে তাকে এই অবস্থায় কখনোই ছেড়ে যাবে না। এরপর আমাদেরকে 10 বছর পরের সিন দেখানো হয়। লিয়ানের একটি ছেলে সন্তান হয়েছে এবং তার বয়স এখন 10 বছর, তাই সে এখন যুবরাজের হাতে সিংহাসন ছেড়ে দিয়ে নির্জনে চলে যায় আর তার সাথে জিয়াংজিনও যায়, কারণ সে তাকে এত ভালোবাসে যে সে কখনোই তাকে একা কোথাও যেতে দিবে না। সে যেখানেই যাবে জিয়াংজিং তার সাথে সেখানেই যাবে আর এভাবেই তারা দুজন একসাথে একটা নতুন গন্তব্যে রওনা দেয় এবং আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার এই ড্রামাগুলি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।